ভিডিও দেখো এবং ভালো লাগলে ক্লাসে অবশ্যই জয়েন করো। ক্লাস চলছে নৈহাটি এবং গরুরফাড়িতে। তো আজকে আমরা ক্লাস 11-এর ক্লাসটা আমরা শুরু করব। সেখানে আমরা জার্নাল থেকে লেজার করব। জার্নাল আমরা অলরেডি করেছি, শিখেছি, কয়েকটা ভিডিও আমাদের ইউটিউবে দেওয়া আছে। এখানে মেন কথা হচ্ছে যে এই বছর আমাদের সিলেবাস চেঞ্জ হবে আর সেমিস্টার সিস্টেম চালু হবে। তো সিলেবাস আমাদের যতই চেঞ্জ হোক না কেন, আমাদের অ্যাকাউন্টসের জার্নাল লেজার এগুলো থাকবে। আমাদের যে বেস আছে সেই বেস তোমাদের থাকবেই। যদি কস্টিং ট্যাক্স থাকে তার বেসগুলোও থাকবে। তো আমাদের মেনলি অ্যাকাউন্টসে বা কস্টিং ট্যাক্সের মধ্যে খুব একটা বেশি চেঞ্জ হবে না, ঠিক আছে? তো আমরা এখানে যেগুলো শিখছি বা আমার যে ক্লাসে আমার যেই কাজগুলো করানো হচ্ছে, টপিকগুলো আলোচনা করা হচ্ছে, সেই সব টপিকগুলো তোমাদের নিউ সিলেবাসেও থাকবে। সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে, মানে তোমাদের একটা বছরের মধ্যে দুটো সেমিস্টার থাকবে। সেমিস্টার 1 হবে আর সেমিস্টার 2 হবে। তো এবার সেমিস্টার 1 আর সেমিস্টার 2-তে কিছু কিছু সিলেবাস আলাদা আলাদা করে বলে দেওয়া থাকবে যে এই কটা চ্যাপ্টার এখানে সেমিস্টার 1-এ হবে, এই কটা চ্যাপ্টার সেমিস্টার 2-তে হবে, ঠিক আছে? এরকম ভাবে বলে দেওয়া থাকবে। তো সেমিস্টার স্পেশালিস্ট ক্লাস যদি তোমরা কেউ করতে চাও তাহলে এখানে আমার কাছে জয়েন করতে পারো। নৈহাটি আর গরুরফাড়িতে ক্লাস হচ্ছে, গরিফাতে ক্লাস হচ্ছে, হ্যাঁ, তোমরা জয়েন করতে পারো। তো দেখো এখানে অলরেডি আমরা আগে শিখেছিলাম জার্নাল, সেখান থেকে এখন আসছি আমরা লেজারে। কোশ্চেনটা একটু পড়বো, কোশ্চেনটা তোমরা দেখে নাও। মিস্টার সেন স্টার্টেড এ বিজনেস অন 1st January 2014 অ্যান্ড মেড দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন। নাম্বার 1 বলছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। জানুয়ারি 1-এ স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, ঠিক আছে? তো আমরা প্রথমে জার্নাল করবো এই সাইডে, তারপর ওই সাইডে আমি লেজার করে দেখাবো। তো জানুয়ারি 1 তারিখ মনে করো এটা 2023 সাল। 23 সালের অঙ্ক দেওয়া আছে 1/1/2023-এ তুমি বলছো স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। এখানে আমাদের ফিক্সড কিছু জার্নাল এন্ট্রি থাকে বিজনেস স্টার্ট করার, সেটা হচ্ছে কি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। মনে পড়ছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। জার্নাল বিজনেস স্টার্ট করার জার্নাল এন্ট্রি হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা আছে? 5000 টাকা। তো এইগুলো কখনোই চেঞ্জ হবে না, যতই আমাদের সিলেবাস চেঞ্জ হোক, আমাদের সেমিস্টার সিস্টেম আসুক, এইসব জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স এগুলো থাকবে, ক্যাশ বুক থাকবে। এগুলো ছাড়া আমাদের অ্যাকাউন্টস সম্পূর্ণ হচ্ছে না। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল ন্যারেশন আমরা জানি, বিইং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ। ভেরি গুড, স্টার্টেড উইথ ক্যাশ। আচ্ছা, ন্যারেশন আমি লিখাবো না, আমি জাস্ট বলে দিচ্ছি, ভিডিও থেকে তোমরা দেখে লিখে নেবে। এবার বলছে 2 তারিখে 2/1/2023 পারচেজ ফার্নিচার ইন ক্যাশ ফ্রম যদুর কাছ থেকে আমরা ফার্নিচার পারচেজ করছি, ক্যাশে পারচেজ করছি। তাহলে জার্নাল এন্ট্রি কি হয়ে যাচ্ছে? ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট। ফার্নিচার আসছে আমার কাছে, ফার্নিচার আমার রিয়েল অ্যাকাউন্ট, হোয়াট কামস ইন ডেবিট। আর আমার কাছ থেকে কি চলে যাচ্ছে? ক্যাশ চলে যাচ্ছে। ক্যাশ আমার রিয়েল অ্যাকাউন্ট, হোয়াট গোজ আউট? ক্রেডিট। তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 500। ন্যারেশন কি হচ্ছে? বিং ফার্নিচার পারচেজড বাই ক্যাশ ফ্রম যদু লিখতেও পারো, নাও লিখতে পারো। নাম্বার 3 বলছে ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করছি। ব্যাংক অ্যাকাউন্ট আমি ওপেন করছি। তাহলে আমার যে টাকাটা আছে পকেট থেকে টাকা চলে যাচ্ছে আর আমার ব্যাংক অ্যাকাউন্টেই জমা পড়ছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট, মানে ব্যাংক অ্যাকাউন্ট কি? ব্যাংক আমার হচ্ছে কি পার্সোনাল অ্যাকাউন্ট। ব্যাংক আমার পার্সোনাল অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্টে ব্যাংক রিসিভ করছে, তো ব্যাংক রিসিভ যখন করছে ডেবিট ইজ দ্য রিসিভার। আর আমার পকেট থেকে ক্যাশ চলে যাচ্ছে, ক্যাশ কি অ্যাকাউন্ট? রিয়েল অ্যাকাউন্ট, হোয়াট গোজ আউট? ক্রেডিট। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 1000, ঠিক আছে? 1000। ন্যারেশন কি হবে? বিং ব্যাংক অ্যাকাউন্ট ওপেন উইথ ক্যাশ। 4 নম্বর কি বলছে? 4/1/2023 কি বলছে? বলছে গুডস পারচেজড ইন ক্যাশ ফ্রম রাম। গুডস পারচেজ করছি ইন ক্যাশ ফ্রম রাম, মানে ক্যাশ দিয়ে রামের কাছ থেকে গুডস পারচেজ করছি। এবার যখন গুডস বলছি তখন বোঝা যাচ্ছে না পার্টিকুলার কোন গুডসটা কিনছি, তখন এটাকে পারচেজ ধরতে হবে। আর পারচেজ হচ্ছে কি আমাদের নমিনাল অ্যাকাউন্ট, পারচেজ করলে আমাদের এক্সপেন্সেস হয়, তাই অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস ডেবিট হচ্ছে। তাহলে আর আমরা এমনিও লিখিয়ে দিয়েছিলাম, তাই না? পারচেজ অলওয়েজ ডেবিট, সেল অলওয়েজ ক্রেডিট। ক্যাশ আসলে ডেবিট, ক্যাশ গেলে ক্রেডিট। তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। আর আমার কাছ থেকে ক্যাশ চলে যাচ্ছে, হ্যাঁ চলে যাচ্ছে টু ক্যাশ অ্যাকাউন্ট। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা আছে? 2000। আমি ন্যারেশন লিখছি না, ন্যারেশনটা তোমরা ভিডিও দেখে লিখে নেবে। আচ্ছা, বিং গুডস পারচেজড বাই ক্যাশ ফ্রম রাম। 5 তারিখের এন্ট্রি কি বলছে দেখি? 5/1/2023 বলছে গুডস সোল্ড ইন ক্যাশ টু হরি। গুডস সোল্ড ইন ক্যাশ মানে আমি ক্যাশে সেল করেছি, কাকে সেল করেছি? হরিকে সেল করেছি। তার মানে আমার কাছে কি এসছে? ক্যাশ এসছে। ক্যাশ আসলে আমরা জানি ক্যাশ ডেবিট। আর ক্যাশ যদি আমি বলি
স্যার আপনি বলুন যে অ্যাকর্ডিং টু গোল্ডেন রুল ক্যাশ কি অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, হোয়াট কামস ইন ডেবিট। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট হয়ে গেল ডেবিট, আর আমি কি করছি সেল করছি, আর সেল কি অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। সেল করলে আমার ইনকাম হয়, তাহলে সেল অল ইনকাম অ্যান্ড গেইন হচ্ছে ক্রেডিট, আর সেল অলওয়েজও আমরা জানি ক্রেডিট, পারচেজ ডেবিট সেল ক্রেডিট। তাহলে এদিকে চলে আসছি আমি 5 তারিখে 1,500 নেক্সট আসছি 6 তারিখে 6/1/2023। কি বলছে, গুডস পারচেজ অন ক্রেডিট ফ্রম রয় অ্যান্ড কোম্পানি। মানে আমি গুডস পারচেজ করছি, ক্রেডিটে পারচেজ করছি, কিন্তু বুঝতে পারছো ক্রেডিটে পারচেজ করছি। তাহলে এখানে পারচেজ তো ইম্পর্টেন্ট, কিন্তু আমার পকেট থেকে কিন্তু ক্যাশ বেরোচ্ছে না, আমাকে ক্যাশ দিতে হবে কাকে, রয় অ্যান্ড কোম্পানিকে। মানে রয় অ্যান্ড কোম্পানি এখানে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। যখন আমি গুডস কিনছি ক্রেডিটে, তখন আমার যার কাছ থেকে কিনছি সে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, কারণ পকেট থেকে পয়সা বেরোচ্ছে না। তাহলে আমরা এখানে দেখব পারচেজ অ্যাকাউন্ট, পারচেজ করছি, গুডস পারচেজ করছি, তার মানে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, পারচেজ নমিনাল অ্যাকাউন্ট, পারচেজ করলে আমার এক্সপেন্সেস হয়, অল এক্সপেন্সেস এন্ড লসেস ডেবিট। আর কার কাছ থেকে আমি পারচেজ করছি, তার নাম কি, তার নাম হচ্ছে রয় অ্যান্ড কোম্পানি। রয় অ্যান্ড কোম্পানি, কথা বোঝা গেছে। রয় অ্যান্ড কোম্পানি, রয় অ্যান্ড কোম্পানি কি আমার পার্সোনাল, রিয়েল না নমিনাল, পার্সোনাল অ্যাকাউন্ট। এবার পার্সোনাল অ্যাকাউন্টে রয় অ্যান্ড কোম্পানি আমাকে জিনিসটা দিচ্ছে, রয় অ্যান্ড কোম্পানি মানে গিভার, আমাকে জিনিসটা দিচ্ছে, ডেবিট ইজ দ্য রিসিভার, ক্রেডিট ইজ দ্য গিভার। তো ও রয় অ্যান্ড কোম্পানি আমাকে জিনিসটা দিয়ে দিচ্ছে, তাই রয় অ্যান্ড কোম্পানি হচ্ছে আমার গিভার, তাহলে ও গিভার মানে হচ্ছে গিয়ে ক্রেডিট, ঠিক আছে। তাহলে এখানে অ্যামাউন্ট কত হচ্ছে, 3,000 টাকা, 3,000। ন্যারেশন কি লিখবো, ন্যারেশন লিখবো বিং গুডস পারচেজড ফ্রম রয় অ্যান্ড কোম্পানি অন ক্রেডিট, অন ক্রেডিট, ঠিক আছে না, ক্রেডিটের কথাটা উল্লেখ করতে হবে। নেক্সট হচ্ছে 7 তারিখের এন্ট্রিটা, 7/1/2023, পেড স্যালারি ইন ক্যাশ টু রমেশ। স্যালারি দিচ্ছি, কাকে দিচ্ছি, রমেশকে দিচ্ছি। তো রমেশ ইম্পর্টেন্ট নয়, এখানে কি ইম্পর্টেন্ট, কি দিচ্ছি, স্যালারি দিচ্ছি, আর আমার পকেট থেকে কি বেরিয়ে যাচ্ছে, ক্যাশ বেরিয়ে যাচ্ছে, এই দুটো ইম্পর্টেন্ট। কাকে দিচ্ছি সেটার নাম আমরা ন্যারেশনেও লিখতে পারবো। তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক আছে, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। স্যালারি নমিনাল অ্যাকাউন্ট, অল এক্সপেন্সেস এন্ড লসেস ডেবিট, স্যালারি দিলে আমার খরচা হয় তাই ডেবিট। ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টে হোয়াট গোজ আউট ক্রেডিট, তাই ক্যাশ হচ্ছে ক্রেডিট। তাহলে চলে আসো 800, 800, ঠিক আছে। বিং স্যালারি পেড টু রমেশ ইন ক্যাশ। তো এত অবধি আমি করছি বোঝানোর জন্য, তারপরে তোমরা এখানে বাকিটা করবে, বাকি আরো কিছু জার্নাল আছে ওটা তোমরা পরে করে নেবে। দেখো এই হচ্ছে কি আমাদের জার্নাল। এরপরে আমি দেখাচ্ছি এখান থেকে আমি লেজার অ্যাকাউন্ট করবো। লেজার অ্যাকাউন্টটাকে এরকম ভাবে ভাবো যে ক্যাশ আর ক্যাপিটাল দুইজন বন্ধু, ক্যাশ আর ক্যাপিটাল দুইজন বন্ধু। সেম পরের এন্ট্রিতে কে কে বন্ধু আছে, ফার্নিচার আর ক্যাশ বন্ধু। থার্ড এন্ট্রিতে ব্যাংক আর ক্যাশ বন্ধু। ফোর্থ এন্ট্রিতে পারচেজ আর ক্যাশ হচ্ছে দুজনে বন্ধু। ফিফথ এন্ট্রিতে ক্যাশ আর সেল বন্ধু। সিক্সথ এন্ট্রিতে পারচেজ আর রয় অ্যান্ড কোম্পানি বন্ধু। সেভেন্থ এন্ট্রিতে স্যালারি আর ক্যাশ বন্ধু। এবার প্রত্যেকটা বন্ধুর মানে তোমার যেমন তোমার যেমন একটা বাড়ি আছে, তোমার বন্ধুরও একটা বাড়ি আছে। কোনো বন্ধু কি তোমার বাড়িতে থাকে না, প্রত্যেক বন্ধুর আলাদা আলাদা বাড়ি আছে বা ঘর আছে। তো সেরকমই আমাকে প্রত্যেক বন্ধুর জন্য একটা করে ঘর বানাতে হবে বা একটা করে বাড়ি বানাতে হবে। সেই বাড়িটার নাম হচ্ছে লেজার অ্যাকাউন্ট, ঠিক আছে, মনে থাকবে। তো ক্যাশ ফার্স্ট বন্ধু, তার জন্য 1 নম্বর একটা বাড়ি বানাবো। ক্যাপিটাল তার জন্য কত নম্বর বাড়ি, 2 নম্বর বাড়ি। ফার্নিচার ওর জন্য একটা বাড়ি মানে 3 নম্বর বাড়ি। ক্যাশের বাড়ি অলরেডি আছে, তাহলে আর নতুন বাড়ি বানাবো না। আচ্ছা ব্যাংক কি করেছি, ব্যাংকের বাড়ি বানিয়েছি না, তো ব্যাংকের জন্য আরেকটা বাড়ি বানাবো। ক্যাশ অলরেডি বাড়ি বানানো আছে কত নম্বর, 1 নম্বর বাড়িতে। পারচেজ করেছি আমি না, স্যার পারচেজের জন্য 5 নম্বর বাড়ি বানাবো, ক্যাশ অলরেডি বাড়ি বানানো আছে, ক্যাশের বাড়ি বানানো আছে। সেলসের জন্য একটা বাড়ি বানাবো, 6 নম্বর বাড়ি। পারচেজের জন্য অলরেডি 5 নম্বর বাড়ি রয়েছে। রয় অ্যান্ড কোম্পানির জন্য 7 নম্বর বাড়ি বানাবো, কথা বুঝলে। স্যালারিকে অলরেডি দিয়েছি না, স্যালারির জন্য একটা বাড়ি বানাতে হবে, 8 নম্বর বাড়ি, কথা বোঝা গেছে। তার মানে কোনো বন্ধুই যেন বাড়ির বাইরে না থাকে সেটা আমাদের শিওর করতে হবে। তার জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা বন্ধুর জন্য একটা একটা করে বাড়ি আমি তৈরি করলাম, ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে। এইবার আমাকে সেরকম বাড়িটা এখানে তৈরি করে দেখাতে হবে। দেখো নর্মাল যেটা আমাদের লেজারের স্কেচিং হয়, একটাই আমি স্কেচিং করে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এটা হচ্ছে কি আমার, ধরো এখানে খাতাটা এরকম ভাবে, এটা হচ্ছে খাতার পেজ, ঠিক আছে। পেজকে ফার্স্ট ফোল্ড করবে, ফোল্ড করলে এই মিডিল পোর্শনটা বেরিয়ে আসবে, ঠিক আছে। মিডিল পোর্শন দিয়ে লম্বা দাগ টানবে, তারপরে লেফট হ্যান্ড সাইডে ডেট পার্টিকুলার জেএফ অ্যামাউন্ট, আবার ডান দিকে ডেট পার্টিকুলার জেএফ অ্যামাউন্ট, ঠিক আছে। আমি লিখি ডেট পার্টিকুলার্স
JF মানে হচ্ছে জার্নাল ফোলিও, আর এদিকে হচ্ছে অ্যামাউন্ট রুপিজের সাইন। আবার এদিকে ডেট, পার্টিকুলার্স JF জার্নাল ফোলিও, এদিকে হচ্ছে অ্যামাউন্ট মানে রুপিজের সাইন। ডেবিট ক্রেডিট, প্রথমে আমরা কার ঘর বানাচ্ছি, কার বাড়ি বানাচ্ছি, ক্যাশের বাড়ি বানাচ্ছি। ঠিক আছে, এক নম্বরে কে আছে, ক্যাশ আছে, তাই ক্যাশের একটা বাড়ি বানাচ্ছি। তো চলো এখানে ক্যাশ অ্যাকাউন্ট বলে লিখছি, ক্যাশ অ্যাকাউন্ট। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই তো? বলো ক্যাশের বাড়ি বানানোর স্কেচিংটা কিভাবে করতে হয় বোঝা গেছে? এবার একটুখানি ধ্যান দিয়ে শুনতে হবে আমাদের। তাহলে এবার আমরা দেখব ক্যাশের বাড়িটা বানানো হয়ে গেছে। এবার ক্যাশের বন্ধু কে বলো? ফার্স্ট এন্ট্রিতে ক্যাশের বন্ধু কি আছে? ক্যাপিটাল। ক্যাশের বাড়িতে দুটো ঘর আছে, একটা বাঁদিকের ঘর, একটা ডান দিকের ঘর। বাঁদিকের ঘরটার নাম হচ্ছে টু এর ঘর, আর ডান দিকের ঘরের নাম হচ্ছে বাই এর ঘর। বাঁদিকের ঘরের নাম কি? টু, আর ডান দিকের ঘরের নামটা কি? বাই এর ঘর। এবার দেখো ক্যাশের বন্ধুকে ক্যাপিটাল, ক্যাপিটালের সামনে কি লেখা আছে? টু লেখা আছে। এবার ক্যাশ ক্যাপিটালকে বলছে যে তুই আমার বাড়িতে একদিন ঘুরতে আয়, আর তোর সামনে যা লেখা আছে সেই ঘরে তুই বসে যাস, সেই ঘরে এসে বসিস। তাহলে ক্যাশ ক্যাপিটালকে ইনভাইট করছে, ক্যাপিটাল আসছে, ক্যাপিটাল এসে বলতো ক্যাপিটালের সামনে কি লেখা আছে? টু লেখা আছে। ও কোন ঘরে বসবে? এই ঘরে বসবে না এই ঘরে বসবে? এই ঘরে বসবে। এবার এই ঘরটার মানে হচ্ছে ডেবিট সাইড বা টু এর সাইড। ঠিক আছে, ডেবিট সাইডে বসছে। তাহলে লিখবো টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ধীরে ধীরে বুঝবো, খুব স্লোলি বুঝবো, একবার বুঝতে পারলে আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, ডেট দেখো 1/1/2023, তাহলে আমরা লিখবো এখানে 1/1/2023। ঠিক আছে, কোনো অসুবিধা না। নেক্সট সেকেন্ড এন্ট্রিতে বলো তো ক্যাশের বন্ধুকে, ক্যাশের বন্ধু ফার্নিচার, একটু জোরে বলো, ক্যাশের বন্ধু ফার্নিচার। ফার্নিচারের সামনে কিছু লেখা নেই, তার মানে বাই লেখা আছে। তাহলে ফার্নিচার যখন ক্যাশ যখন ফার্নিচারকে ইনভাইট করবে, ফার্নিচার এসে কোন ঘরে বলবে? টু এর ঘরে না বাই এর ঘরে? বাই এর ঘরে। তাহলে বাই ফার্নিচার। এবার খেয়াল করবে ক্যাশের সোজাসুজি যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টের ঘরে বসছে। তুমি বলবে স্যার ক্যাশের অ্যামাউন্ট আর ফার্নিচারের অ্যামাউন্ট দুটোই সেম রয়েছে, আমি যদি ফার্নিচারের অ্যামাউন্টটাও বসিয়ে দিই কোনো পার্থক্য হবে না? হবে না, এখন হবে না। কিন্তু যেই এন্ট্রিতে দেখবে, ধরো এমন একটা এন্ট্রি হলো যে আমি কোনো একটা জিনিস সেল করছি, তাহলে আমি লিখছি, ধরো সেল করেছিলাম রমেশ অ্যাকাউন্ট ডেবিট, রমেশকে সেল করেছিলাম, তো রমেশ অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, কোন একটা 10,000 টাকার জিনিস ছিল, রমেশ এসে 500 টাকা ডিসকাউন্ট চাইলো, বা দিলাম আমি ডিসকাউন্ট, দিয়ে আমি পেলাম কত? মানে 9,500 টাকায় বিক্রি করলাম। কথাটা বুঝলে? তো আলটিমেটলি ছিল 10,000 টাকার জিনিস, সেল করলাম আমি 10,000 টাকার জিনিস, ওকে ডিসকাউন্ট দিলাম আমি 500 টাকা, আর রমেশের কাছ থেকে আমি এখন পাবো কত? 9,500 টাকা। তাহলে রমেশ অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট দিচ্ছি, ডিসকাউন্ট আমার নমিনাল অ্যাকাউন্ট, ডিসকাউন্ট দিলে আমার লস হয়। ডিসকাউন্ট যদি লস হয় তাহলে অল লসেস অ্যান্ড এক্সপেন্সেস বলো ডেবিট না ক্রেডিট? ডেবিট। আর টু সেলস অ্যাকাউন্ট, সেল করেছি, রমেশ অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু রমেশ অ্যাকাউন্ট, টু সেলস অ্যাকাউন্ট, রমেশ অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। এবার রমেশের ঘরে বসাবো 9,500 টাকা, ডিসকাউন্টের ঘরে বসাবো 500 টাকা, আর সেলের ঘরে বসাবো 10,000 টাকা। ঠিক আছে, এখানে দেখো তিনটে এন্ট্রি আলাদা আলাদা অ্যামাউন্ট হয়ে গেল। এইখানে এটা বোঝানোর জন্য আমি এই জায়গাটা করলাম। ধরো সাপোজ করো আমি সেলের অ্যাকাউন্ট খুলছি, সেলসের অ্যাকাউন্ট খুলছি, সেলসের দুজনেই বন্ধু আছে, গেটের বন্ধু দুজনেই ডেবিট। তাহলে বাই রমেশ 9,500, বাই ডিসকাউন্ট অ্যালাউড কত? 500। ঠিক আছে, আর যদি আমি ধরো সাপোজ ডিসকাউন্ট অ্যালাউডের অ্যাকাউন্ট খুলছি, তাহলে ডিসকাউন্ট অ্যালাউডের বন্ধুকে টু সেল। এবার তুমি বুঝতে পারবে। এবার যদি কনসেপ্ট হয় তোমার যে স্যার ডিসকাউন্ট অ্যালাউডের বন্ধু তো সেলের সামনে যে 10,000 সেটাই বসিয়ে দিই, না স্যার, যেই অ্যাকাউন্ট খুলছি তার সোজা করে যেই ব্যালেন্স আছে সেই ব্যালেন্সই বসবে। কত বসবে এখানে? 500 টাকা বসবে। আর একটু ক্লিয়ার করি, ধরো সাপোজ করো আমি রমেশের অ্যাকাউন্ট খুলছি, স্যার রমেশের বন্ধুকে, ডেবিটের বন্ধু অলওয়েজ ক্রেডিট হয়, ক্রেডিটের বন্ধু অলওয়েজ ডেবিট হয়, রমেশের বন্ধু এখানে কে? টু সেলস। এবার স্যার আমি সেলস তো করেছি 10,000 টাকা, আমি কি 10,000 টাকা বসিয়ে দেবো? না স্যার না, রমেশের অ্যাকাউন্ট, তাই রমেশের সোজা করে যে ব্যালেন্সটা বসে আছে আমার 9,500, সেই ব্যালেন্সটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে। কথা বোঝা গেছে? তো দেখো একটা ছোট্ট জিনিস বোঝানোর জন্য এত কিছু আমাকে করে দেখাতে হচ্ছে, কোনো ব্যাপার না, বুঝতে হবে। তো দেখো এখানে ফার্নিচার করেছি আমি, ফার্নিচার কত? 2/1/2023। নেক্সট বলছে 3 নম্বর এন্ট্রি বা 3 তারিখের এন্ট্রি দেখো, বলছে
ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ক্যাশের বন্ধুকে ব্যাংক, ব্যাংকের সামনে কি লেখা আছে বাই ব্যাংক, তাহলে বাই ব্যাংক 1000 টাকা। 3 তারিখে 3/1/23-এ আমরা লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট, বাই ব্যাংক অ্যাকাউন্ট। স্যার কত লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট? ক্যাশে সোজা করে 1000 আছে তাই 1000 লিখবো। এটা এই যে সিস্টেমটা এটা প্রথম থেকেই তোমরা ডেভেলপ করে নাও, যে যেই অ্যাকাউন্ট খুলছি সেই অ্যাকাউন্টে সোজা করে যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটাই বসাতে হবে, না হলে এই কনসেপ্টটা যদি ভুল হয়ে যায় তাহলে তুমি যতই উপরে যাও না কেন, মানে উপরে ক্লাসে উঠছো, এই কনসেপ্টটা যদি ভুল হয়ে যায় তাহলে ডেসটা নড়বড়ে থাকবেই। 4 তারিখের এন্ট্রি পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তো ক্যাশের বন্ধুকে পারচেজ, পারচেজ সামনে কি লেখা আছে বাই লেখা আছে, তাহলে বাই পারচেজ, তাহলে হবে কি বাই পারচেজ, বাই পারচেজ, বাই পারচেজ, বাই পারচেজ অ্যাকাউন্ট। আচ্ছা কত লিখবো? ক্যাশে সোজা করে লেখা আছে 2000 তাই 2000 লিখছি। নেক্সট ক্যাশের বন্ধুকে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, সেলসের আগে কি লেখা আছে টু লেখা আছে, তাহলে টু সেলস, টু সেলস। কত তারিখ? 5/1/2023, 5/1/23। ক্যাশের সোজা করে কত লেখা আছে 1500 টাকা তাই 1500 টাকা বসবে। আচ্ছা নেক্সট পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু রয়্যাল কোম্পানি, এখানে কি ক্যাশ আছে? এই এন্ট্রিতে ডেবিট বা ক্রেডিটে ক্যাশ দেখতে পাচ্ছ? পাচ্ছি না, তাহলে ক্যাশের অ্যাকাউন্টে এরা দুজনের মধ্যে কি কেউ আসবে? না, আসবে না। কথা বোঝা গেছে? যেই এন্ট্রিতে আমার ক্যাশ নেই সেখানে ক্যাশের বন্ধু হবে কি করে? ঠিক আছে। আচ্ছা নেক্সট 7 তারিখের এন্ট্রিতে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ক্যাশের বন্ধুকে স্যালারি, স্যালারির সামনে কি লেখা বাই, তাই বাই স্যালারি বসবে 800 টাকা, তাই লিখছি আমরা বাই স্যালারি, বাই স্যালারি, বাই স্যালারি অ্যাকাউন্ট 800 টাকা। আচ্ছা তারিখ কত? 7/1/23। ঠিক আছে, কথা বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? চট করে এটাকে লিখে নেব আমরা, আগে লিখে নাও। হ্যাঁ তো দেখো এখানে এবার আমরা কি করব, সবগুলো এন্ট্রি আমরা এখানে লিখে ফেলেছি, সব এন্ট্রি আমরা এখানে লিখে নিয়েছি। এবার আমরা যোগ করব, খেয়াল করো যোগটা, এখানেও যেরকম একটা লম্বা দাগ হবে এই সোজা করে এখানেও একটা লম্বা দাগ হবে, নিচে ডবল দাগ দিয়ে ক্লোজ হবে, নিচে ডবল দাগ দিয়ে ক্লোজ হবে, দুটোই কিন্তু সমান্তরাল হবে, একদম সমান হবে, একটা একতলায় আর একটা দোতলায় হবে এরকম নয়। এবার যে দিকটা বড় আছে সেই দিকটাকে যোগ করতে হবে, যে দিকের অ্যামাউন্ট বড় আছে এদিকের অ্যামাউন্ট বড় আছে, এদিকে অ্যামাউন্ট ছোট আছে, তাই যেটা বড় আছে সেটা দুদিকে লিখতে হবে। এখানে 5000 আর 1500 মিলে হচ্ছে 6500, 6500 লিখলাম। এবার এখানে যোগ করে দেখছি যে 4300 হচ্ছে, 4300 হচ্ছে। এবার এইখানে এইটা বলেছিলাম মিডিল, ঠিক আছে, তুমি এরকম ভাবে ভাবো এটা হচ্ছে একটা দাড়িপাল্লা, ঠিক আছে, দাড়িপাল্লা দুটো দিক সমান হতে হবে তবে আমরা জিনিস কিনি, তাহলে এই দাড়িপাল্লায় এখানে কিছু অ্যামাউন্ট দিতে হবে তবে গিয়ে দুটো দিক সমান হবে। এটা 6500 বড় অ্যামাউন্ট আছে, সেটা দুদিকে সমান করতে হবে, তো এখানে আর কত অ্যামাউন্ট দিতে হবে সেটা কি করে বার করব? 6500 থেকে 500, 1000, 2000 আর 800 বাদ দিয়ে দিতে হবে, মানে এখানে কত হচ্ছিল 4300 বাদ দিয়ে দিলাম, তো 6500 থেকে 4300 বাদ দিলে 2200 টাকা থাকছে। এই যে 2200 ঠিক এই দাগের কিছুটা উপরে লিখবো, আর এর সোজা করে লিখবো আমরা বাই ব্যালেন্স, বাই ব্যালেন্স সিডি, ঠিক আছে, বাই ব্যালেন্স সিডি, আর লিখবো ব্যালেন্সিং ফিগার, ব্যালেন্সিং ফিগার। এই যে ব্যালেন্সিং ফিগার পুরো কথাটা লিখলাম, এই দাগটার উপরে হতে হবে, মানে এই যে দাগটা আছে না এই দাগটার উপরে হতে হবে, ঠিক আছে, এই দাগটা এদিকে আসলে চলবে না, এই দাগটার উপরে হতে হবে, ঠিক আছে, মোটামুটি ভাবে উপরে রয়েছে, তোমরা চেষ্টা করবে আরেকটু উপরে লেখার। এই যে বাই ব্যালেন্স সিডি লিখলাম, এটা যেই মাসে আমরা লেজারটা করছি সেই মাসের লাস্ট ডেট হবে, তার মানে দেখো 31/1/2023 জানুয়ারি মাসের লাস্ট ডেট হবে 31/1/2023, তাহলে সেই মাসের লাস্ট ডেটে আমরা বাই ব্যালেন্স সিডি লিখলাম, পরের মাসের প্রথম ডেটে এটাকে আবার ট্রান্সফার করেও দেখাতে হবে। তো পরের মাস মানে কবে? জানুয়ারি মাসের পরের মাস কি? ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসের ফার্স্ট ডেট কি হচ্ছে? 1/2/2023। তো কি হচ্ছে 1/2/2023 আমরা কি লিখছি? 2, যেহেতু এটা 2 এর কলম তাই লিখছি 2 ব্যালেন্স বিডি, ওদিকে সিডি হলে এদিকে কি হবে? বিডি হবে, বিডি, আর 2200 টাকা। অ্যামাউন্ট সেম থাকবে, অ্যামাউন্টটা এদিকে নেমে চলে আসলো, এই সিডিটা এদিকে বিডি হয়ে চলে আসলো। যেমন সিডি ব্যালেন্সিং ফিগারটা এই লাইনের উপরে হবে, তেমনি টু ব্যালেন্স সিডিটা এই যে দ্বিতীয় লাইনটা আছে না ডবল দাগ দিয়ে ক্লোজ করেছি, এই লাস্ট লাইনের নিচে হবে, ঠিক আছে, বাই ব্যালেন্স বিডি। এই পর্যন্ত বোঝা গেছে? তাহলে ক্যাশের ঘরটা আমরা বানিয়ে ফেলেছি। এরপর আমরা কি করব? ছোট ছোট করে, মানে এরকম, এটাকে টি ফর্ম বলা হয়, টি ফর্মে আমরা বাদবাকি অ্যাকাউন্টগুলো বানাবো, ঠিক আছে, তাতে আমাদের জায়গাটা কম লাগবে। তো দেখো আমরা অলরেডি 5টা অ্যাকাউন্টের স্কেচিং করে নিয়েছি, বাট টি ফর্মে করেছি। তোমাদের কিন্তু এরকম ভাবে ফুল ফর্মে স্কেচিং করতে হবে, টি ফর্মটা চলবে না, জাস্ট আমি বোঝানোর জন্য করছি এখানে। তো দেখো এখানে যদি আমি ক্যাপিটাল অ্যাকাউন্ট করে থাকি, ক্যাপিটাল অ্যাকাউন্টের লেজার করি, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ঘর বানিয়েছি। ক্যাপিটালের বন্ধুকে ফার্স্ট এন্ট্রিতে ক্যাপিটালের বন্ধুকে ক্যাশ,
ক্যাশের সামনে কি লেখা আছে? কিছু নেই মানে বাই লেখা আছে। তাহলে ক্যাপিটালের যে বন্ধু বাইয়ের দিকে এসে বসবে বাই ক্যাশ অ্যাকাউন্ট, বাই ক্যাশ অ্যাকাউন্ট। আর অ্যামাউন্ট কত হচ্ছে? ক্যাপিটালের সোজা করে লেখা আছে 5000, তাহলে 5000 লিখলাম। ডেট কবে? 1/1/2023, মানে 1/1/23। ঠিক আছে, আর কি কোথাও ক্যাপিটাল আছে? না, নেই। তাহলে একটা এন্ট্রি বেরোলো এখান থেকে। তাহলে আমি যোগ করছি কত? 5000 5000 দুদিকে। তাহলে এখানে তো কিছু অ্যামাউন্টই নেই, ফাঁকা। তাহলে এখানে কত টাকা রাখতে হবে বলো? দুদিককে সমান করার জন্য এখানে কত টাকা রাখতে হবে? 5000 রাখতে হবে। তাহলে 5000 রাখছি। কি লিখছি? টু ব্যালেন্স, বলো টু ব্যালেন্স সিডি। যেখানে টাকা টাকা রাখতে হবে তার নাম হচ্ছে সিডি, টু ব্যালেন্স সিডি। আর কি লিখছি? ব্যালেন্সিং ফিগার, ব্যালেন্সিং ফিগার। ঠিক আছে, আর এই সিডিটা এদিকে বিডি হয়ে চলে আসবে। কি লিখবো? বাই ব্যালেন্স বিডি। কত? 5000 টাকা। ঠিক আছে, এটার ডেট কবে? 31/1/23। আর এটার ডেট হবে কবে? 1/2/2023। ঠিক আছে, কথা বোঝা গেছে? ফার্নিচার অ্যাকাউন্টে আসো। ফার্নিচারে বন্ধু কে আছে? ক্যাশ। ক্যাশের সামনে কি লেখা? টু, তাহলে লিখবো আমরা টু ক্যাশ। তাহলে লিখছি আমরা টু ক্যাশ অ্যাকাউন্ট। অ্যামাউন্ট কত লিখছি? ফার্নিচারে সোজা করে 500 টাকা, তাই 500 টাকা। ডেট কত আছে? 2/1/23, 2/1/23। ঠিক আছে, আর কি ফার্নিচার কোথাও আছে অঙ্কে? নেই, ফার্নিচার নেই। তার মানে এখানেই শেষ। তাহলে আমাকে দুটো দিক বন্ধ করতে হবে, 500 500। তাহলে এখানে বাইয়ের দিকে কত টাকা দিতে হবে? 500 টাকা। তাই লিখছি বাই ব্যালেন্স, যেখানে টাকা রাখতে হয় কি লিখতে হয়? সিডি। বাহ, ভেরি গুড, 500। ডেট কবে? 31/1/23, মাসের শেষ দিন। যেই মাসে অঙ্ক করছি সেই মাসের শেষ দিন। আর এখানে কি লিখতে হবে নিচে? ব্যালেন্সিং ফিগার। আর এই সিডিটা এদিকে বিডি চলে আসবে। পরের মাসের ফার্স্ট ডেট, পরের মাসের ফার্স্ট ডেট 1/2/1/23। কি লিখবো? টু ব্যালেন্স বিডি। কত? 500 টাকা। এবার তেমনি ভাবেই ব্যাংক অ্যাকাউন্ট খুলবো আমরা। ব্যাংকের বন্ধু কি আছে? ক্যাশ। আর কি কোনো আছে কিছু? ব্যাংক না, নেই। তাহলে ব্যাংকের বন্ধু একজনই, টু ক্যাশ। তাহলে লিখছি আমরা টু ক্যাশ অ্যাকাউন্ট, টু ক্যাশ অ্যাকাউন্ট। অ্যামাউন্ট কত? ব্যাংকে সোজা করে 1000 টাকা, তাহলে 1000 লিখলাম। 3/1, ডেট কত? 3/1/23। এবার দুদিকে সমান করতে হবে, 1000 1000। এবার এখানে কি লিখতে হবে? বাই ব্যালেন্স সিডি, 1000 টাকা। ঠিক আছে, আর এখানে ডেট কি হচ্ছে? 31/1/23। আর নিচে ব্যালেন্সিং ফিগার। বারবার করে দেখো, আমি কিন্তু যোগটা করছি সেটা সোজা লাইন করছি, হ্যাঁ, ওপর নিচে কিন্তু করছি না। আর এই দাগের উপরে ব্যালেন্সিং ফিগার লিখে শেষ করে দিচ্ছি। আর যখন আমি সিডিটাকে এদিকে বিডি করে নিয়ে আসছি, তখন টু ব্যালেন্স বিডি যেটা লিখছি আমি এই সেকেন্ড লাইনে নিচে লিখছি কত? 1000 টাকা। ডেট কত? ডেট হচ্ছে 1/2/23। ঠিক আছে, এবার যখন আমি পারচেজ অ্যাকাউন্ট খুলছি, পারচেজের নেক্সট অ্যাকাউন্ট আমরা পারচেজ করবো। পারচেজের বন্ধুকে টু ক্যাশ, তাহলে টু ক্যাশ 2000 টাকা পারচেজ সোজা করে, হ্যাঁ, টু ক্যাশ অ্যাকাউন্ট 2000 টাকা। তারিখ কত? 4/1/23। ঠিক আছে, 4/1/23। আর পারচেজ আছে? হ্যাঁ আছে, আরেকটা আছে, দেখো না, এই যে পারচেজ আছে, পারচেজ টু রয় অ্যান্ড কোম্পানি। তো পারচেজে আরেকটা বন্ধু পেয়েছি, টু রয় অ্যান্ড কোম্পানি, সামনে টু লেখা আছে। তাই লিখছি এখানে টু রয় অ্যান্ড কোম্পানি। আমি ছোট করে লিখলাম, ঠিক আছে, জায়গা শর্ট আছে আমার। টু রয় অ্যান্ড কোম্পানি পারচেজ সোজা করে 3000 টাকা আছে, তাহলে আমি 3000 টাকা বসালাম। ডেট কত আছে? 6/1/23, তাই লিখছি 6/1/23। ঠিক আছে, এবার চলে আসছি আমি 3000 আর 2000 মিলিয়ে 5000। 3K মানে হচ্ছে 3000, তাই না? কে মানে হচ্ছে 1000। এবার বাই ব্যালেন্স সিডি কত লিখছি? 5000 টাকা। ঠিক আছে, আর এর সোজা করে 31/1/23। পরের মাসে এটা চলে আসবে 1/2/23। টু ব্যালেন্স বিডি 5000 টাকা। ঠিক আছে, লাস্ট হচ্ছে সেলস অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্ট দেখো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, সেলসের বন্ধুকে বাই ক্যাশ। তাহলে সেলের ঘরে আমরা লিখবো বাই ক্যাশ অ্যাকাউন্ট, বাই ক্যাশ অ্যাকাউন্ট। অ্যামাউন্ট কত লিখবো আমরা? সেলের অ্যাকাউন্ট করছি, সেলের সোজা করে লেখা আছে 1500, সেই 1500 লিখবো আমরা এখানে। তারিখ কত? 5/1/23, তাহলে 5/5/1/23। ঠিক আছে, এদিকে কিচ্ছু নেই আমার ব্যালেন্স, তাহলে এখানে কত রাখতে হবে? 1500 টাকা রাখতে হবে। দুদিকে 1500 সমান করার জন্য এখানে আমাকে 1500 টাকাই রাখতে হবে। কি লিখবো? টু ব্যালেন্স সিডি, হ্যাঁ, ব্যালেন্সিং ফিগার। ঠিক আছে, আচ্ছা, তারিখ কত? তারিখ হচ্ছে আমার সেলসের 5/1/23। আচ্ছা, আর কোনো সেলস আছে? একটাই তো সেলস আছে, হ্যাঁ, 5/1/23।
তো 5/23 লিখে দিয়েছি ওখানে। আর টু ব্যালেন্স সিডি হচ্ছে 31/1/2023। সিডিটা যখন বিডি হয়ে চলে আসবে পরের মাসের ফার্স্ট ডেট মানে হচ্ছে বাই ব্যালেন্স 1/2/2023 বাই ব্যালেন্স বিডি হয়ে আসলো কত 1,500 টাকা। আচ্ছা এখানে 1,500 টাকা গুলিয়ে ফেলছি, 1,500 টাকা। ঠিক আছে, কমপ্লিট। তাহলে তোমার কাজ কি হচ্ছে, একটা হচ্ছে রয় অ্যান্ড কোম্পানি খুলতে হবে, একটা স্যালারি খুলতে হবে। তোমরা যারা ভিডিও দেখছো তারা রয় অ্যান্ড কোম্পানি আর স্যালারি ওপেন করো, করে এইটা ফিনিশ করতে হবে। ঠিক আছে, তাহলে রয় অ্যান্ড কোম্পানি আর স্যালারি অ্যাকাউন্টটা খুলে তারপরে আমি লাস্ট আসবো, আমি ট্রায়াল ব্যালেন্সটাও আজকে দেখিয়ে দেবো। তাহলে জার্নাল, লেজার আর ট্রায়াল ব্যালেন্স, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স তিনটেই কাজ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তুমি এই দুটো খুলে নাও আগে চট করে। আচ্ছা দেখো, রয় অ্যান্ড কোম্পানি যেটা বলেছিলাম করতে, রয় অ্যান্ড কোম্পানি আর স্যালারি এই দুটো অ্যাকাউন্ট খুলতে বলেছিলাম। তো দেখো রয় অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট আমি এখানে দেখিয়ে দিই আরেকবার। রয় অ্যান্ড কোম্পানি আর স্যালারি দেখে নাও তোমরা ঠিক করেছো কিনা। রয় অ্যান্ড কোম্পানির বন্ধুকে, রয় অ্যান্ড কোম্পানির বন্ধু হচ্ছে পারচেজ, পারচেজ সামনে কি লেখা আছে, বাই লেখা আছে, তাহলে বাই পারচেজ, তাহলে বসাচ্ছি বাই পারচেজ অ্যাকাউন্ট। আচ্ছা অ্যামাউন্ট কত আছে রয় অ্যান্ড কোম্পানির সোজা করে 3,000 টাকা, তাহলে বসালাম 3,000 টাকা। ডেট কত আছে 6/1/23, এবার দুদিকে 3,000। আচ্ছা আর কোনো রয় অ্যান্ড কোম্পানি নেই, তাহলে 3,000 দুদিকেই 3,000 করে বসে গেল। এবার এদিকে 3,000 করার জন্য এখানে তো আমাকে অবশ্যই 3,000 বসাতে হবে, কারণ এখানে তো ব্যালেন্স জিরো। তাহলে টু ব্যালেন্স সিডি ব্যালেন্সিং ফিগার। ঠিক আছে, তারিখ হচ্ছে 31/1/23। এবার এটা এদিকে চলে আসবে যখন 1/2/2023 বাই ব্যালেন্স বিডি 3,000 টাকা। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। স্যালারিতে আসছি, স্যালারি বন্ধুকে টু ক্যাশ, তাহলে ক্যাশটা বসে যাবে আমার 2 এর ঘরে, টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা আছে স্যালারি সোজা করে 800 টাকা আছে, 800 টাকা বসাচ্ছি। তারিখ 7/1/23। এবার দুদিকে সমান করার জন্য এদিকেও 800 লিখতে হবে আর এদিকেও 800 লিখতে হবে। এবার এখানে যেহেতু ব্যালেন্স ছিল না তাই 800 বসাতে হবে। বাই ব্যালেন্স সিডি ব্যালেন্সিং ফিগার। এবার এটা হচ্ছে 31/1/23 আর পরের মাসে এটা চলে আসবে 1/2/23 টু ব্যালেন্স বিডি 800 টাকা। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে। তাহলে আমার টোটাল যতগুলো 8খানা আমাদের লেজার করার ছিল 1 2 3 4 5 6 7 8 আমাদের কমপ্লিট। তার মানে জার্নালের পর আমরা লেজার শিখেছি, এরপরে আমরা শিখবো ট্রায়াল ব্যালেন্স। তাহলে যে অ্যাকাউন্টিং সাইকেলটা হয় জার্নাল, তারপরে লেজার, তারপরে ট্রায়াল ব্যালেন্স, ওটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চট করে এটাকে আমরা লিখে নেব। বিডি কোন দিকে, ডেবিট না ক্রেডিটের দিকে, কত 3,000 টাকা। 8 নম্বর হচ্ছে আমাদের স্যালারি অ্যাকাউন্টের বিডি কোন দিকে, ডেবিট না ক্রেডিট, ডেবিটের দিকে 800 টাকা। এবার ক্যালকুলেটর বের করো, দুদিক যদি তোমার জার্নাল লেজার ঠিক থাকে তাহলে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট আর ক্রেডিট দুদিক মিলে যাবে। ঠিক আছে, মানে 5,000 6,500 5 3 8 একে 9 9,500 টাকা, 2,000 আর একে 3,000 3,000 আর 5 5 3 8,000 8,800 আর 200 মিলিয়ে হচ্ছে 1,000 9,000 আর 500 মিলিয়ে 9,500। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের ট্রায়াল ব্যালেন্স। তার মানে জার্নাল শিখলাম, সেখান থেকে লেজার শিখলাম, আর সেখান থেকে আমরা ট্রায়াল ব্যালেন্সও শিখে নিলাম। ট্রায়াল ব্যালেন্স এগুলো আমার যতই সেমিস্টার সিস্টেম আসুক, সিলেবাস চেঞ্জ হোক, এই জিনিসগুলো এই বেসিকগুলো আমাকে থাকতেই হবে, রাখতেই হবে। ঠিক আছে, তো তোমাদের নতুন সিলেবাসেও এই জিনিসগুলো থাকবে। তো তাড়াতাড়ি আমাদের ক্লাসে জয়েন করতে হবে। আর আমাদের যেটা ফ্রি ডেমো ক্লাস চলছিল সেটা প্রায় শেষের পথে। সো ডেমো ক্লাস দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসে জয়েন করতে হবে। ডেমো ক্লাসের ভিডিওগুলো আমরা ইউটিউবে দিয়েছি, কিন্তু এরপরে যেরকম আমাদের রেগুলার ক্লাস চলবে সেই ভিডিও কিন্তু ইউটিউবে দেওয়া হবে না। আমাদের ক্লাসে যা পড়ানো হয় তার অনলি 20% ইউটিউবে দেওয়া হয়। তো ইউটিউব দেখে যদি তোমাদের ভিডিও দেখে যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে আশা করছি আমাদের ক্লাসে যখন তুমি জয়েন করবে তখন আরও তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। তো দেরি না করে তাড়াতাড়ি বিজিত স্যারের কাছে জয়েন করতে হবে।